বিয়ের আগেই তোমায় প্রেগনেন্ট হতে হবে, আর এই এক শর্তেই কিন্তু আমি বিয়েতে মত দিতে পারি, আদারওয়াইজ। ভালোবাসার মানুষ কর্তৃক এমন কথা কর্ণগোচর হতেই 2 কদম পিছিয়ে যায় ছায়া। অর্কের মাঝে কোনো ভাবান্তর নেই। চোখটা বন্ধ করে ফু দিয়ে নিঃশ্বাস ছাড়ে ছায়া। জিহবা দ্বারা ঠোঁটটা ভিজিয়ে বলে, পাগল হয়ে গেছো? কিসব বলছো বুঝতে পারছো তুমি? একদম, যা শুনছো তাই বলছি। এখন বলো, তুমি রাজি কিনা? আবারও ভাবলেশহীন কথা অর্কের। ছায়ার কপালটা কুঁচকে এলো। অবাকের রেশ কাটলো খানিকটা। বুকে হাত গুজে বলল, অর্ক, তুমি মজা করছো আমার সঙ্গে? 2 সেকেন্ড চুপ থেকে হো হো করে হাসতে লাগলো অর্ক। এগিয়ে এসে বলল, বুঝে ফেললে কি করে? সিরিয়াস বিষয়ে মজা করাটা আমার পছন্দ নয়, এটা জেনেও তুমি। অর্ক হাত রাখলো ছায়ার কাঁধে। হাতটা থামিয়ে নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, সরি, আর করবো না। এবার আসল কথাটা বলি। শান্ত হলো ছায়া। তবে অর্কের মুখখানা যেন হঠাৎ করে কালো হয়ে এলো। কিছুক্ষণ চুপ থেকে চোখটা নামিয়ে নিয়ে বলল, বাবা মা, ইনফ্যাক্ট বাসার সবাই তোমাকে পছন্দ করেছে ঠিকই, কিন্তু। ছায়া ভুরু কুঞ্চিত করে বলল, কিন্তু কি অর্ক? তারা তোমার এই স্পোর্টসটাকে ঠিক পছন্দ করছে না। থেমে থেমে কথাটা বলে অর্ক। ছায়া তৎক্ষণাৎ অর্কের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, তোমার শর্তটা ঠিক কি? অর্ক কিছুটা হাসার চেষ্টা করে বলে, রিল্যাক্স ছায়া, তুমি একটু মনোযোগ দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করো। ছায়া চুপ করেই রইল। অর্ক এবারও চিবিয়ে চিবিয়ে বলল, আম্মু চাইছে না তুমি বিয়ের পর আর খেলাটা কন্টিনিউ করো। ছায়া পাশে তাকিয়ে ঠোঁটটা কামড়ে সামান্য হেসে বলে, আই থিঙ্ক তুমি এবারও মজা করছো আমার সাথে, রাইট? নো বেবস, এই বিষয়ে আমি মজা করব কেন? লিসেন, উই লাভ ইচ আদার অ্যান্ড উই ওয়ান্ট টু বি টুগেদার। এক্ষেত্রে একটু তো স্যাক্রিফাইস করতেই হতো। হাসি মিলিয়ে গেল ছায়ার মুখ থেকে। অবাক চোখে তাকিয়ে বলো, এই স্যাক্রিফাইসটা অবভিয়াসলি আমার খেলা হতে পারে না। ইউ নো দ্যাট ইটস ইম্পসিবল। ছায়া ছায়া, তুমি হাইপার হয়ে যাচ্ছ কেন? বিষয়টাকে সাধারণভাবে দেখলেই তো চলে। তাছাড়া তোমার ড্রিম ন্যাশনালে খেলা, সেটা তো তুমি কখনো পূরণ করবে কিনা বা হবে কিনা। তেতে উঠল ছায়া। জনসম্মুখে এক হাতে অর্কের শার্টের কলারটা চেপে ধরে বলে, এই ছেলে, তুমি আমার ট্যালেন্ট নিয়ে প্রশ্ন তুলছো? তুমি, আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ অর্ক। ন্যাশনালে তো আমি খেলবই, এটা আমার চ্যালেঞ্জ। তোমাকে আমি পাশে চেয়েছিলাম, আর তুমি কিনা আমার স্বপ্নটাকে বিসর্জন দিতে বলছো। কিছুটা ধাক্কা দিয়ে কলারটা ছাড়লো ছায়া। শর্ট কুর্তি আর জিন্স পরিহিত মেয়েটার মুখে রাগের আভা স্পষ্ট। দাঁত কিড়মিড় করে অর্কের দিকে তাকিয়ে আছে সে। অর্ক নিজের কলারটা ঠিক করে একবার আশেপাশে তাকায়। অনেক লোকজন ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ছায়ার এমন কাজের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল অর্ক। সে এগিয়ে এসে ছায়ার হাতটা ধরে বলে, অন্য কেউ গিয়ে কথা এক ঝটকায় হারিয়ে ছায়া। আবারও কড়া গলায় বলে, কোথাও যাব না আমি, যা কথা হবে একবে। যেই ফুটবলের জন্য আমি আমার লাইফের সুন্দর দিনগুলোকে নিজের হাতে নষ্ট করেছি, তুমি বলছো সেই ফুটবল খেলাটাকে বাদ দিতে? ইটস টোটালি আনএক্সপেক্টেড অর্ক। অর্ক এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার মাথা ঠিক নেই এখন, বাসায় যাও, সময় নিয়ে ভাবো। একজন মানুষের চেয়ে তো আর খেলা কখনো বড় হতে পারে না। তাচ্ছিল্যের সুরে হেসে দেয় ছায়া। বলে, আমার কাছে ওটাই সবার উপরে। ছায়া নিজে থেকে শান্ত হওয়ার চেষ্টা করে বলল, নেক্সট টাইম এইসব কথা যেন তোমার থেকে শুনতে না হয় অর্ক। আর আমাকে সময় নিতে না বলে তুমি নিজে সময় নাও। নিজের বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করো। তুমি চাইলে আমিও বোঝাতে পারি, বাট নাও, মাথা ঠিক নেই আমার। যা নয় তাই বলে দিতে পারি। তাই আমার মুখটা খারাপ করানোর চেষ্টা করো না প্লিজ। কথাটা বলেই ছায়া উল্টো দিকে হাঁটা শুরু করলে অর্ক তার হাতটা ধরে আটকে দিয়ে বলে, আমার কথাটা তো শুনে যাও প্লিজ। প্লিজ লিভ মি অ্যালোন। ছায়া হাতটা ছেড়ে দেয় অর্ক। কিছুটা সামনে গিয়ে নিজের বাইকে উঠে বসে ছায়া। হেলমেটটা না পরেই বাইক স্টার্ট দেয় সে। অর্ক তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। মেয়েটার জেদ বড্ড বেশি। তার উপরে অর্ক তার যোগ্যতা নিয়ে কথা বলল। এর প্রভাব অনেকটা সময় বজায় থাকবে তার বাকি রইল না বুঝতে অর্কের। আশেপাশে তাকালো আরো একবার। মানুষজন এখন নিজেদের পথে হাঁটা শুরু করেছে। ফ্রিতে কিছুক্ষণ নাটক দেখে গেল আর কি।
একটা ক্যাফেতে এসে টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে ছায়া। চুল তার উঁচু করে ঝুঁটি বাঁধা, কপালের শিরাগুলো দপদপ করছে যেন। অনেকটা সময় চুপচাপ থেকে মাথা তুলল ছায়া। চোখ দুটো টলমলো করছে, তবে অশ্রু গড়ানোর আগেই তার টিস্যুর সাহায্যে মুছে নিল। টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিল। কাভারটা সম্পূর্ণ ফুটবল থিমের ওপরে। অর্কের নাম্বারটা ডায়াল করতে গিয়েও করলো না ছায়া। ছুঁড়ে ফেলার মতো করে টেবিলের ওপরে রাখলো ফোনটা। বাকিদের কথায় কেবল রাগ হলেও অর্কের কথায় আজ রাগের সঙ্গে কষ্টও হচ্ছে ভীষণ। সে কি করে পারল এইভাবে অপমান করতে? যেই ফুটবলের জন্য নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে এসেছিল ছায়া, সেই ফুটবল খেলা ছেড়ে দিতে বলছে এত সহজে? পুনরায় নিচের দিকে তাকিয়ে চোখটা মুছতেই টেবিলের ওপরে আরেকটা হাত লক্ষ্য করে ছায়া। যেই সূত্র ধরে উপরে সোজা তাকাতেই মেজাজটা দ্বিতীয়বারের মতো করে বিগড়ে যায় তার। ধারা হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে সেখানে। ছায়াকে তাকাতে দেখে বেশ চওড়া হেসে বিপরীত সোফায় বসে পড়ে সে। টেবিলে কোনোই ঠেকিয়ে গালে হাত রেখে বলে, তো মিস তাফানুম ছায়া, অফস আওয়ার TC9, তোমার সো কল্ড কেয়ারিং বয়ফ্রেন্ড বুঝি ধোকা দিল? চোখে জল এনে ছাড়লো বুঝি? ছায়া মুখটা বেঁকিয়ে বলে, সো হোয়াট? তা যদি করেও থাকে তাতে তোমার কি? খুব চিন্তা হচ্ছে আমায় নিয়ে? ওহ মা, চিন্তা হবে না কেন? আফটার অল সবচেয়ে কাছের মানুষটাও কিনা বলল তোমায় দিয়ে ন্যাশনালে খেলা আর হচ্ছে না। সো স্যাড ম্যান। অগ্নি চোখে ধারার দিকে তাকায় ছায়া, দাঁতে দাঁত চেপে বলল, যদি না চাও তোমার গালে আমি এখনই টিপে ধরি তাহলে চলে যাও। আর আমার কথাটা সাধারণভাবে নেওয়াটা তোমার জন্য মারাত্মক ভুল হবে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, সো গেট আউট ফ্রম মাই সাইট রাইট নাও। ধারা এবার আর কিছু বলার সাহস পেল না, বেরিয়ে গেল ঠিকই, তবে ছায়াকে এইভাবে রাখতে দেখে, কষ্ট পেতে দেখে তার আনন্দ হতে লাগলো। এই উপলক্ষে একটা পার্টি তো করতেই হবে। আমি তো আগেই বলেছি আন্টি, বাসায় গিয়ে আমি প্রাইভেট পড়াই না। শান্ত কণ্ঠে নিজের সামনে বসে থাকা মহিলার উদ্দেশ্যে কথাটা বলল আনন্দ। চোখের চশমাটা ঠিক করে সোজা হয়ে বসলো সে। সামনে বসে থাকা মহিলাটা বেশ অনুরোধের সুরে বললেন, তা জানি, কিন্তু আমার মেয়ের আবার অনেকের মধ্যে থেকে পড়ার অভ্যাস নেই তো স্যার। তাই যদি একটু বাসায় এসে পড়াতেন ওকে। সামনে তো পরীক্ষা। আপনার মেয়ে তো ভালো স্টুডেন্ট, অন্য কোনো টিচার রেখে দিন না বাসায়, তাহলেই তো হয়। আসলে বাসায় গিয়ে পড়ানোটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। কটা মাসেরই তো ব্যাপার স্যার, একটু ভেবে দেখুন। আমি নিশ্চিত আপনি পড়ালে ও ভালো একটা রেজাল্ট করতে পারবে। আনন্দ টেবিলে থাকা পেপারমেন্টটা ঘুরিয়ে ভাবল কিছুক্ষণ। মায়ের বয়সী একজন মহিলা এইভাবে অনুরোধ করছেন, তার কথা ফেলতে পারল না আনন্দ। ফলস্বরূপ বাসায় গিয়ে পড়ানোতে রাজি হলো সে। মহিলাটা খুশি হলেন, উঠে দাঁড়িয়ে বলেন, তাহলে আপনার সমস্যা না হলে কাল থেকেই আসবেন স্যার। আজ আসি আমি। জি, আসসালামু আলাইকুম। মহিলা সালামের জবাব দিয়ে বেরিয়ে গেল। নিজের পরনে থাকা ঢিলাঢালা পাঞ্জাবিটা টান টান করে উঠে দাঁড়ালো আনন্দ। হাতের সাহায্যে চুলগুলো ঠিক করলো একবার। ফোনে নোটিফিকেশনের আওয়াজটা কানে আসতেই পুনরায় চেয়ারে বসলো সে। ফোনটা হাতে নিয়ে চেয়ারে হেলান দিল সে। শান্ত মনে মেসেজটাতে প্রবেশ করলো এবার। সোনাচুরির তকমা নিয়ে দাঁড়িয়ে আছে আনন্দ। আশেপাশের বিল্ডিংয়ের অন্যান্য ভাড়াটিয়ারাও এসে জমা হয়েছে। আনন্দের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে চুপচাপ দেওয়ালের পাশে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। পাশ থেকে একজন মহিলা বলে উঠল, ছাত্রীর বাড়িতে এসেছে কিনা সোনা চুরি করতে। আনন্দ এবারও শান্ত। আজই প্রথম ইমাকে পড়াতে এসেছে সে। দোতলার ডান পাশের ফ্ল্যাটটাতে থাকেন তারা। ইমা গতকালকে বাসার ঠিকানা জানিয়ে দিয়েছিল আনন্দকে। সেই অনুযায়ী সকাল 11টায় সে উপস্থিত হয় এখানে। ইমাদের ফ্ল্যাটের দরজায় এসে কলিং বেল চাপে আনন্দ। 2-3 বার বেল বাজার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ইমার নাম্বারে কল দিতে যাবে, তখনই তার চোখ যায় দরজার নখের নিচে। তালা ঝুলছে, তবে সেটা ভাঙা। এবার দরজা ধাক্কা দিল আনন্দ। বুঝতে পারল দরজাটা ভেতর থেকে আটকানো। সন্দেহ হয় আনন্দের। এভাবে তালা ভাঙা তো চোরের কাজই মনে হচ্ছে। আনন্দ আর কিছু ভাবার আগেই একটা ছেলে মাথাটা কালো চাদর পেঁচিয়ে বেরোতে যায় বাসা থেকে। তার হাতে শপিং ব্যাগ। আনন্দের পক্ষে ছুটে গিয়ে তাকে ধরা সম্ভব ছিল না।
তবে তাকে টেনে ধরে হাত থেকে ব্যাগটা নিতে সফল হয়েছিল ঠিকই, ছেলেটাকে আর ধরে রাখতে পারেনি। নিয়মিতভাবে চুরি করে এরা, ঠিকই হাত ছাড়িয়ে পালিয়ে গেল। ঘটনাটা এতটা আকস্মিকভাবে ঘটল যে কাউকে ডাকাও সম্ভব ছিল না। তবে ছেলেটা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উপরতলা থেকে আরেকজন লোক নিচে নেমে আসে। আনন্দর হাতে ব্যাগ আর দরজা ভাঙা দেখে আনন্দকে চোর হিসেবে আন্দাজ করে নেন তিনি। দ্রুত এগিয়ে এসে ব্যাগটা নেয় তার হাত থেকে। বিল্ডিংয়ের অন্যান্যদের এবং কেয়ারটেকারকে ডাকা হয়। তাদের মধ্যে একজন আবার জানে আনন্দ একজন শিক্ষক, নিজের কোচিং সেন্টার আছে তার। তিনি এগিয়ে জিজ্ঞাসা করতেই আনন্দ তাকে খুলে বলে সবটা। তবে বাকিরা তা বিশ্বাস করতে নারাজ। সবাই আরো বেশি অবাক হলো আনন্দকে চুপ থাকতে দেখে। সে চুরি না করে থাকলে তো অন্যদের কথার প্রতিবাদ করবে, অথচ সে একবার সবটা বলে চুপ করে দাঁড়িয়েই আছে। সবার মাঝে কথা চলছে, সেই সময় দেখা গেল পায়ে ফুটবল নিয়ে জগিং করতে করতে ওপরে উঠে আসছে ছায়া। পায়ে তার স্পোর্টসের শু, পরনে ঢিলাঢালা টি শার্ট আর ট্রাউজার, গলায় স্কার্ফ পেঁচানো। সে ফুটবলের দিকে মনোযোগ রেখেই উপরে আসছিল। তখনই দোতলায় এত মানুষ দাঁড়িয়ে থাকতে দেখে বলটাতে কিক করে হাতে নেয় সে। এক হাতে বল নিয়ে ওপরে এসে ভুরু কুঁচকে একবার তাকালো সকলের দিকে, তারপরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সবাই একসাথে এখানে কি করছেন? কেয়ারটেকার আব্দুল এবার ছায়ার কাছে সবটা খুলে বলেন। সবটা শোনার পর ছায়া আনন্দের দিকে তাকায়, তাকে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে নেয় একবার। ভদ্রভাবে চুলটা আঁচড়ানো, চোখে চশমা, সঙ্গে পাঞ্জাবি পরা লোকটিকে কোন দিক থেকে চোর ভাবা যায় বলে তার মনে হলো না। আনন্দের নজর অন্যদিকে, সেই দৃষ্টি অনুসরণ করার প্রয়োজন পড়ল না ছায়ার। সে আব্দুলের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, হোয়াট ননসেন্স! আপনার কি বুদ্ধিজ্ঞান দিনে দিনে লোপ পেয়েছে কাকা? কোথাকার একজন লোককে না জেনে চোর বানিয়ে দিচ্ছেন? প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি লাগানো হয়েছে কি তাকিয়ে থাকার জন্য? বাকিদের দিকে তাকিয়েও বলল, আর আপনারাও, কারোর মাথায় সিসিটিভির কথা এলো না? আব্দুল এবার লজ্জিত হয়ে বলল, একদমই খেয়াল ছিল না মা, আমি এক্ষুনি দেখতেছি। বলেই আব্দুল নিচে যাওয়ার জন্য উদ্যত হলে ছায়া তাকে বাধা দিয়ে বলে, আর এখন গিয়ে কি করবেন? আমি তো ফোনেই দেখে নিতে পারি, দাঁড়ান এখানে। নিজের ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে সিসিটিভির ফুটেজটা অন করলো ছায়া। সবটা দেখে আরো ক্ষিপ্ত হলো সে। আব্দুলের উদ্দেশ্যে আরো কড়া গলায় বলল, সিকিউরিটি থাকতে বিল্ডিং এ চোর কি করে ঢুকতে পারে কাকা? আবার সে পালিয়েও গেল, আপনি দেখতেও পেলে না? কোথায় থাকেন সারাদিন? মাথা নিচু করে রইল আব্দুল। প্রথমে আনন্দকে দেখা সেই লোকও এবার আনন্দের কাছে ক্ষমা চেয়ে বলল, সরি স্যার, আসলে আমারই বোঝার ভুল ছিল। সমস্যা নেই, ভুল তো হতেই পারে। ছায়া এবার বাকিদের উদ্দেশ্য করে বলল, কি হলো, আপনারাও এখানে দাঁড়িয়ে আছেন? মানে সব জায়গায় ঝামেলা, শান্তি আমার লাইফ থেকেই চলে যাচ্ছে। সকলে নিজেদের বাসায় চলে যেতেই ইমা আর ওর মা উঠে আসেন ওপরে। বাসার দরজা খোলা, আনন্দকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা কিছুই বুঝে উঠতে পারে না। ছায়া আব্দুলের থেকে সোনার গহনা সেই শপিং ব্যাগটা নিয়ে ইমার মায়ের হাতে দিয়ে বলে, এটা নিন আন্টি, আর ভেতরে গিয়ে দেখুন বাকি সবকিছু ঠিক জায়গায় আছে কিনা। আব্দুল কাকা, আপনিও সাথে যান। ইমার মা কি হয়েছে বুঝতে না পেরেই মেয়েকে নিয়ে ছুটে যান বাসার ভেতরে। আব্দুলও যায় সঙ্গে। আনন্দ এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। ছায়া তার দিকে এগোয় এবার, বিরক্ত নিয়ে বলে, সিসিটিভির দিকে তো আপনার নজর গেছিল, বোবা আপনি নাকি? চশমা থাকতেও চোখে কম দেখেন? দিব্যি তো কথা বলতে পারেন, তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করার পদক্ষেপটা নিজে নিতে পারেন না? দীর্ঘশ্বাস ছাড়ল আনন্দ। ছায়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি দরকার? আমি যা তাই এমনিতেই প্রকাশ পেয়ে যাবে। খামোখা কথা খরচ করার ইচ্ছে নেই আমার। ইমার সামনের ঘরেই ছিল। সে এবার দরজার সামনে এসে ছায়ার উদ্দেশ্যে বলে, এভাবে কথা বলছেন কেন আপু? আপনার তো আরো স্যারের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই বিল্ডিং এ এসে ওনাকে শুধু শুধু অপমানিত হতে হলো। ছায়া কপট হেসে ফুটবলটা অন্য হাতে নিয়ে বলে, না গো সোনা, মানুষটাকে ছোটখাটো কারণে সরি বলাটা আমার পছন্দ না। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তোমার স্যার নিজেই সেটা মিটিয়ে নিতে পারতেন। অত্যাধিক জ্ঞানী সেজে অপমান গ্রহণ করছিলেন, এতে আমার কি করার আছে? দুই দিকে মাথা নাড়ালো ইমা। ছায়া আর কথা বলল না।
বাম পাশের ফ্ল্যাটের দরজায় গিয়ে পকেট থেকে চাবির রিংটা বের করলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে আবারও দরজাটা আটকে দিল সঙ্গে সঙ্গে। ইমা মাথা নিচু করে আনন্দের উদ্দেশ্যে বলল, আমি দুঃখিত স্যার, আপনাকে জানানো উচিত ছিল আগে থেকেই যে আমি বাসায় নেই, আসতে দেরি হবে। আর আপুর কথা কানে নেবেন না, উনি সবসময় এইভাবে কথা বলে। ছাড়া ওইসব, বাসায় বাকি জিনিস ঠিকঠাক আছে? ইমা একবার ভেতরে তাকিয়ে তারপর বলল, হ্যাঁ স্যার, মনে হচ্ছে ঠিকঠাকই আছে সব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, ভেতরে আসুন। আনন্দ একবার ঘড়ির দিকে তাকিয়ে বলে, দেরি হয়ে গেছে অনেকটাই, আজ আর না পড়াই, পরশু থেকে পড়াবো। সম্মতি জানালো ইমা। আনন্দও আর দাঁড়িয়ে থাকলো না, এবার চলে গেল সেখান থেকে। এক বাটি নুডলস নিয়ে সোফায় বসলো ছায়া, ফোনটা হাতে নিল, ভাবলো অর্ককে ফোন করবে, তার সঙ্গে দেখা করা প্রয়োজন। এবার ফোনটা অন করতেই দেখলো হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করলো ছায়া। হ্যালো TC9, ভালো আছেন? একটা মেসেজ পড়ে যদি রিপ্লাই না দেন, তাই একসাথে অনেক কিছু লিখে দেই। আপনি কিন্তু দারুণ কথা বলেন, ভয়েস মারাত্মক, ভালো আরজে হতে পারতেন। এখন বলুন, আপনার নাম্বার কোথায় পেলাম? সেটা আপনার এক বন্ধুর থেকেই নিয়েছি। আপনার খেলার প্রশংসা পরে করব, আগে রিপ্লাইটা দিন। হাসি পেল ছায়ার, সে নাকি দারুণ কথা বলে। এখনো পর্যন্ত সবাই একটা কথাই বলেছে, তার কথার মধ্যে কানাকড়িও মিষ্টত্ব নেই। রিপ্লাই দিল ছায়া, কে আপনি? মেসেজটা সিন হলো 1 মিনিটের মধ্যেই। সেই ব্যক্তিও রিপ্লাই দিল, আরজে অন্তিক ফ্রম 98.3 রেডিও FM। রিপ্লাই দিন কিছু, চুপ করে থাকার জন্য তো আর নক করিনি। অনেকক্ষণ বাদে পুনরায় মেসেজ এলো সেই নাম্বার থেকে। ছায়া নুডলসের বাটিটা রান্নাঘরে রেখে এসে ফোনটা হাতে নিল, বিছানায় শুয়ে রিপ্লাই করলো, বলুন, কি বলবেন? আপাতত আপনি থেকে তুমিতে কনভার্ট হওয়ার পারমিশন চাই। আপনি কম করে হলেও আমার থেকে 3 বছরের ছোট। ঠিক আছে। এবার একটা ভয়েস মেসেজ এলো। ছায়া সেটা অন করতেই শুনতে পেল, তো মিস ছায়া, আমার কোনো একটা এনজিও বলছে তুমি একটি বিষয় নিয়ে খুব বেশি টেনশনে আছো, আর এই টেনশনের ইম্প্যাক্ট পড়ছে তোমার খেলার উপরে, যার কারণে আরো বেশি চিন্তায় পড়ে গেছো। এর একটা সলিউশন বের করা অতি প্রয়োজনীয়। তুমি বললে আমি সাজেশন ঠিকই দিতে পারি। অন্তিকের কথা বলার ধরন দেখেই নিশ্চিত হওয়া যায় সে একজন আরজে। কিঞ্চিত অবাক হলো ছায়া, প্রশ্ন করলো, আপনি ঠিক কে? আর আমার ব্যাপারে এত কিছু ভেবেই বা নিচ্ছেন কি করে? গেস করা খুব পছন্দ আমার, যাই আন্দাজ করি না কেন তা অনেক ক্ষেত্রেই মিলে যায়। তার মানে আমি ঠিক ধরেছি। এবার চিন্তার কারণটা কি গেস করুন দেখি। এমন একজন ব্যক্তি যাকে তুমি অত্যাধিক ভরসা করো, কিন্তু সে তোমার ভরসার দাম দিচ্ছে না। অ্যাম আই রাইট? ছায়া শোয়া থেকে উঠে বসলো, এবার কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কিউরিসিটি বাড়াচ্ছেন? সরাসরি বলে দিন তো, কে আপনি? এত কিছু জানলেন কি করে আপনি? ওই যে বললাম, অন্তিক। এছাড়া জানতে পারো তোমার একজন শুভাকাঙ্ক্ষী, একজন ফলোয়ারও বলতে পারো। কোন ফ্রেন্ডের কাছ থেকে নাম্বার পেলেন আমার? এটা বলতে পারবো না, সরি। অন্তিক নিজেই পুনরায় মেসেজ করে, বললেন না তো সাজেশন চাই কিনা? চাই না বলেই ফোনটা কেটে দেয় ছায়া। খটকা লাগছে এবার, এই লোক ওর ব্যাপারে এত কিছু জানে কি করে? আর কোন বন্ধুই বা তাকে জানালো না কেন এইসব? অন্যদিকে ছায়ার মেসেজটা দেখে বেশ উচ্চ স্বরে হাসতে লাগলো অন্তিক। এই মেয়ে যে অপরিচিত লোকের সঙ্গে কথা বলবে না, তা সে আগেই আন্দাজ করেছিল, বরং মেসেজের রিপ্লাই পেয়ে অবাক হচ্ছিল কিঞ্চিত। এখন আর মেসেজ না করাই মঙ্গল, না হলে ব্লক খেতেও খুব বেশি সময় লাগবে না। কান থেকে হেডফোনটা খুলে রাখলো অন্তিক। বর্তমানে তার অবস্থান রেডিও স্টেশনে। চোখের উপরে পড়া সিল্কি ব্রাউন কালারের চুলগুলোতে ফু দিয়ে উড়ে দাঁড়ালো অন্তিক। কিছু মনে করে পুনরায় ফোনটা হাতে নিয়ে অন্য কাউকে মেসেজ করলো, থ্যাঙ্কস বেবস, লাভ ইউ। হরেক রঙের মিশ্রিত শার্ট গায়ে তার, ফর্মাল লুকে যেই শার্ট ভুলেও পরা যায় না। তবে এমন পোশাক অন্তিকের পছন্দ, লাল, নীল, হলুদ এমন বিভিন্ন রঙের জুতা পরে। সে পরলে বোধহয় লাল রঙের প্যান্টও পরতো। প্রথম প্রথম তার পোশাকের পছন্দ দেখে যে কেউই হাসবে, তবে 2 দিন বাদে ঠিকই বুঝবে তাকে এসবেই মানায়। হাতের চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে শীষ বাজিয়ে স্থান ত্যাগ করলো অন্তিক। সানগ্লাসটা শার্টের সঙ্গে ঝোলানো, এই লুকে তাকে দেখতে একদম হাস্যকর সুন্দর লাগে।
আজকে সারাটা দিন বাসায় রইল ছায়া, যেটা তার সঙ্গে মোটেও খাপ খায় না। আরও এই সময় কত ঝামেলা। ট্রেনিং গ্রাউন্ডে অধিক সময় থাকছিল 1 সপ্তাহ যাবৎ। শিরোপা জেতবার একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বর্তমানে। সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী গুলশান গার্লস। তা নিয়ে খুব বেশি চিন্তা নেই, সহজেই পার করে আসতে পারবে। তাহলে ফাইনালে মোহাম্মদপুর গার্লসের সঙ্গে খেলতে হবে হয়তো। জেলা মহিলা ফুটবল টুর্নামেন্টে তারা এ পর্যন্ত একটি ম্যাচও হারেনি। অন্যদিকে বলতে গেলে মিরপুর উইমেন্সকে একাই টেনে তুলেছে ছায়া। ওর ইম্প্যাক্ট টিমের অনেকটাই। এবার টুর্নামেন্টটা জিততে পারলে নিশ্চিত ন্যাশনাল টিমের নজরে আসার একটা বড়সড় চান্স থাকবে। এমন একটা সুযোগ মোটেও হাতছাড়া করতে চায় না ছায়া। তবে মানসিকভাবে সে ঠিক থাকতে পারছে না। খেলায় মনোযোগ দেওয়ার জন্য যেই মানসিক শক্তিটুকু প্রয়োজন সেইটুকু সে পাচ্ছে না। অর্ক থাকলে একটা আলাদা জোর পেত, মনে হতো কেউ তো আশেপাশে। অথচ সে নিজেই কিনা এমন একটা সময় এসে তার খেলাটাকেই বিসর্জন দিতে বলছে। অনেকক্ষণ বসে থেকে অর্ককে ফোন করলো ছায়া। আর যাই হোক, দুর্বল সে হতে পারবে না। একবার তো চ্যালেঞ্জ নিয়েছে, সে তা পূরণ করেই ছাড়বে। কলটা রিসিভ করলো না অর্ক। অফিসে থাকে সে এই সময়। দ্বিতীয়বার কল করলো না ছায়া। তার বদলে মেসেজ করলো, বিকেলে দেখা করো, কথা আছে। অর্ক মেসেজটা দেখলো প্রায় 30 মিনিট পর। খুশি হলো বেশ। আর যাই হোক, ছায়াকে ভীষণ ভালোবাসে সে। তবে নিজের পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করাও অর্কের পক্ষে সম্ভব নয়। ছায়ার খেলা নিয়ে তার কোনো সমস্যা নেই, এমনকি পরিবারকেও অনেকবার বোঝানোর চেষ্টাও করেছে। তবে তাদের এক কথা, মেয়ে মানুষ এইসব স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। বাধ্য হয়ে তাই ছায়াকে কথাটা বলতে হয়েছে। অর্ক ভাবলো ছায়া হয়তো খেলা আর তার মাঝে তাকেই বেছে নিয়েছে, কারণ মেয়েটাও যে তাকে অনেক অনেক ভালোবাসে। 2 বছর ধরে সে ছায়ার পাশে থেকেছে। যখন পরিবারের থেকে ছায়ার সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখেনি, সেই সময় অর্কই তো তাকে শক্তি দিয়েছিল। মেয়েটার মনোবল প্রখর, তবুও মানুষ তো ভেঙে পড়েছিল একদম। তাকে পুনরায় উঠে দাঁড়াতে সাহায্য করেছিল অর্ক। ঠিক বিকেল 4টে বাজে তাদের দেখা করা সেই নির্দিষ্ট ক্যাফেতে। আরো 10 মিনিট আগেই এসেছে অর্ক। ছায়াও এলো ঠিক সময়ে। শার্ট জিন্স পরা একটা মেয়ের মুখ দেখেই বোঝা যায় তার মনের অবস্থা। চুলগুলো খোলা আজ, দেখে মনে হবে স্ট্রেট করা, তবে বাস্তবে তা নয়। অর্কের দিকে না তাকিয়েই বিপরীত চেয়ারে বসলো ছায়া। একবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর বলল, কি ডিসিশন নিলে? অর্ক নিজের হাতটা রাখলো ছায়ার হাতের উপরে। আহত স্বরে বলল, ছায়া, বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি, তবে এটা কেউ মানতেই চাইছে না। আমি তোমাকে ভালোবাসি, এটা যেমন ঠিক, তেমনি আমি আমার মাকেও ভালোবাসি। তাহলে আর কি? তার ছেলের সুরে হাসে ছায়া। অর্কের দিকে তাকিয়ে বলে, ইটস ওভার হিয়ার। ছায়া, এটা কি? নিজের চোখের জলটা আড়াল করে নেয় ছায়া। দেওয়ালের দিকে তাকিয়ে বলে, তুমি একসময় বলেছিলে যেদিন আমি ন্যাশনালে খেলবো, বাবা মা আগের সব কিছু ভুলে আমাকেই সাপোর্ট করবে, গ্যালারিতে বসে গর্ববোধ করবে আমার জন্য, মিডিয়ার সামনে গিয়ে উঁচু গলায় বলবে ও আমাদের মেয়ে। অথচ নিজের বাবা মায়ের বেলায় সেই কথাটা একবারও বলতে পারছো না অর্ক। এটা মেনে নেওয়া আমার জন্য খুব একটা সহজ নয়। তার জন্য তুমি বলে দেবে সবটাই এখানেই শেষ? আমার থেকে ফুটবল তোমার কাছে বড় হয়ে গেল? বিস্ময়কর কণ্ঠে বলল অর্ক। ছায়া ক্ষিপ্ত হলো এবার। হাতটা ছাড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল, তুমি ভুলে যাচ্ছ, ফুটবল আমার জীবনে এসেছে অনেক আগে। আমার জীবনে যদি কেউ না থাকে, তবুও ফুটবল আমার সঙ্গেই থাকবে। তুমি ভেবে কথা বলছো না ছায়া, আবেগ থেকে বলছো। আমি সেটা বুঝতে পারছি। এটা বলে আরো ছায়ার হাতটা ধরতে যাবে, তার আগেই হাতটা সরিয়ে নেয় ছায়া। চোখ জোড়া তার লাল হয়ে উঠেছে, অশ্রু টলমলো করছে, তবে তা গড়িয়ে পড়তে দিচ্ছে না ছায়া। ঠিকই বলেছ, এই একটা বিষয়ে আমি বারবার আবেগকে প্রাধান্য দিয়ে এসেছি, আজও দেব, ভবিষ্যতেও দেব। এর বিপরীতে আর যে কথা বলবে তাকে আমার জীবন থেকেও বিতাড়িত করব। আমি ভেবেছিলাম তুমি আমায় চেনো, জানো, তবে আজ মনে হচ্ছে তুমি আমায় 10%ও চিনতে পারোনি অর্ক। আঘাত পেতে পেতে বাধা সহ্য করতে করতে বড় হয়েছি আমি। স্কুল টুর্নামেন্টের মেডেলটা লুকিয়ে বাড়িতে ফিরতে হয়েছে আমায়। সেগুলো অনেক সময় আম্মু ডাস্টবিনে ফেলেও দিয়েছে।
আমি কম মার খাইনি, তবুও আমায় কেউ দমিয়ে রাখতে পারেনি। এত কিছু করেছি কেন জানো? এতগুলো বছরের পরিশ্রম আমি নিজ হাতে শেষ করব বলে? নো, নেভার। আর তুমি, তোমার সুযোগ ছিল অর্ক, আমায় নিয়ে গর্ববোধ করার। তুমি নিজে থেকে সেই সুযোগটা হারালে। আফসোস আমি না, একদিন তুমি নিজে আফসোস করবে আমার জন্য। মিলিয়ে নিও। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে ছায়ার। তবে সে ওয়াদা করেছে নিজের কাছে, কাঁদবে না সে। নিজের জীবন, নিজের লড়াই সে নিজেই লড়বে। কাউকে প্রয়োজন নেই, কাউকে না। মা, বাবা, ভাই, তারা তো আরো আগেই সরে গেছে। কেবল ফর্মালিটি মেটাতে খবরাখবর রাখে। বাকি ছিল অর্ক, তাকেও হারালো আজ সজ্ঞানে, নিজের ইচ্ছেতে। রাত ৮টার দিকে মাঠে গেল ছায়া। কেউ নেই সেখানে। একা একা অনেকক্ষণ দৌড়ালো, ড্রিবলিং করলো, কিছু স্কিল আয়ত্ত করলো। বাসায় ফিরল 10টার পর। তাকে দেখে হয়তো সবাই ভাবতে পারে অধিকাংশ সময় ছেলেদের পোশাক পরা মেয়েটা রান্নাও জানে না, অথচ বাস্তবে তার উল্টো। রান্নার বিষয়ে পাকা ছায়া। সব ধরনের খাবারই সে রান্না করতে পারে। আজও করলো চিকেন ফ্রাইড রাইস। রান্না করে খেলো অল্প কিছু সময়ে। বসে বসে নিজের ফোনে থাকা অর্কের ছবিগুলো দেখলো একবার। তার সিঙ্গেল ছবিগুলো ডিলিট করে দিল, তবে ডুয়েটগুলো ডিলিট করতে পারলো না। ফোনটা রেখে রিয়াল মাদ্রিদ ব্ল্যাক এডিশন জার্সিটা গায়ে জড়ালো। রাত 1টা বাজতে চললো। এক বাটি পপকর্ন নিয়ে এলো। ঘরের সব লাইটটা অফ করে দিয়ে টিভিটা অন করলো ছায়া। কোলের উপরে বালিশ, তার উপরে পপকর্নের বাটিটা রেখে নজর দিল টিভির দিকে। খেলা শুরু হবে এক্ষুনি। চ্যাম্পিয়ন লিগ সেমিফাইনাল ম্যাচ মিস করলে চলে? টিভির দিকে নজর রাখতেই পুনরায় মনে পড়ল অর্কের কথা। সে আবার খুব একটা ফুটবল ভক্ত ছিল না। ছায়া তাকে জোর করে খেলা দেখাতে বসাতো। ভিডিও কলে থাকতো দুজন। ছায়া যেই টিম সাপোর্ট করবে, অর্ককে তার বিপরীত টিম সাপোর্ট করতে বলতো। একই সঙ্গে ভিডিও কলে খেলা দেখতে বসতো দুইজনে। ছায়ার রাত জাগার অভ্যাস আছে, তবে অর্ক 1 ঘন্টা হতে না হতেই ঘুমে ঢলে পড়তো। ছায়া মুচকি হাসতো তা দেখে। গালে হাত রেখে অনেকটা সময় তাকিয়ে থাকতো ছেলেটার দিকে। হয়তোবা কখনো ফোনের স্ক্রিনে চুমুও খেত। খেলা শুরু হতেই ভাবনা থেকে বেরিয়ে আসে ছায়া। সম্পূর্ণ মনোযোগ তার টিভির স্ক্রিনে। ব্যক্তিগত জীবনের সব কষ্ট ভুলে থাকার এই একটি পন্থাই তো খুঁজে নিয়েছে সে, ফুটবল, এবং কেবলই ফুটবল। আলো নেভানো হর্ষকুঞ্জের ড্রয়িং রুমেও সোফায় পাশাপাশি বসে আছে দুটি ছেলে মেয়ে। ছেলেটির গায়ে রিয়ালের জার্সি আর মেয়েটির গায়ে ম্যানচেস্টার ইউনাইটেড। টিভিতে খেলা চলছে রিয়াল আর বার্নার। তাদের মাঝেও পপকর্নের বাটি। পা দুটো সোফায় উঠিয়ে বসে আসন পেতে বসেছে ধারা আর অন্তিক। অন্তিক একটা পপকর্ন মুখে দিয়ে সোফায় হেলান দিয়ে চোখটা বন্ধ করতেই ধারা ধাক্কা দেয় তাকে। আহত দৃষ্টিতে তার দিকে তাকায় অন্তিক। তোর খেলা তুই দেখ না বাপ, আমাকে আটকায় রাখোস কেন? ধারা বুকে হাত গুজে বলে, তুই যে আমার শর্তটা ভুলে যাবি তা জানা ছিল। ফোনে রেকর্ডিংটা অন করা আছে। তুই তো মারাত্মক পোল্টিবাজ রে। আর একবার ঘুমানোর ট্রাই করলো, এক্ষুনি ওই মেয়েকে কল দিয়ে সবকিছু বলে দিব আমি। আজকে ছাড় না ভাই। আর তুই বা কি, ম্যান ইজ জার্সি পরে রায়ান সাপোর্ট দিতেছিস? আচ্ছা, যেদিন তোর টিমের খেলা থাকবে সেই দিন অবশ্যই দেখব। ধারা কড়া দৃষ্টিতে তাকাতেই অন্তিক তুড়ি বাজিয়ে বলে, আরেকটা কাজ কর, একা একা বোরিং লাগলে দাভাইকে কল দে, কোম্পানি পাবি। আহা, কি সুন্দর আইডিয়া। দাভাই তো এখনো জেগে বসে আছে, তাই না? ম্যান ইউ ছাড়া কার খেলা দেখে সে? ফোন দিয়ে দেখ, এতক্ষণে নিশ্চয় একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে। অন্তিক মাথার পেছনে হাত রেখে টিভির দিকে নজর দিয়ে বলে, বাব্বা, এত কনফিডেন্স, ভালো ভালো। হাতের উপরে বেশ জোরে একটা চিমটি পড়তে হাতটা সরিয়ে নেয় অন্তিক। হাতটা ঝাড়া দিয়ে ধারার দিকে দৃষ্টি স্থাপন করে বলে, আমাকে চিমটি না দিয়ে যাকে দেওয়ার তাকে দিলেই তো পারিস, আজাইরা মেয়ে কোথাকার। আজাইরা তুই নিজে, নইলে ওই ইগোটিক মেয়ের জন্য এমন করতি না। অন্তিক এবার ঘাড়ে হাত ঘষে বলে, হাই, এই ইগো? কারোর ইগো এত সুন্দরও হয়? ইউ নো হোয়াট, শি ইজ পারফেক্ট ফর মিস্টার, শি ইজ পারফেক্ট ফর মিস্টার ঢং। ভেংসি কেটে বলে ধারা। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে দুজনের ফোনে একটা করে নোটিফিকেশন আসে। দুজনেই একবার একে অপরের দিকে তাকিয়ে ফোনটা হাতে নেয়। অন্তিকের ফোনের মেসেজ, তোর টিম জিতবে না, জেগে থেকে লাভ নেই, ম্যাচ ড্র হবে, মিলিয়ে নিস।
ধারার ফোনের মেসেজ, চুলোচুলি না করে নিজের খেলায় ফোকাস দাও। ট্রেনিং মিস দিয়ে অন্য টিমের খেলা দেখছো, তাও যার সাপোর্টার নাও তার। ধারা হা হা করে অন্তিকের দিকে তাকিয়ে বলল, আমি যে ট্রেনিংয়ে যাইনি এটা দা ভাই কেমনে জানলো? তুই বলেছিস? অত ফালতু টাইম আমার তোকে নিয়ে বলার নেই, ঠিক আছে? দা ভাই আমাদের খেলা দেখতেছে, তার মানে? কথাটা বলেই দুজন দরজার উপরে থাকা সিসিটিভির ক্যামেরার দিকে তাকালো। অন্তিক আবারও আরাম করে বসে বলে, কি, দা ভাই নাকি ঘুমিয়ে পড়েছে? প্রেডিকশন ভুল। কিন্তু এটা কি করে পসিবল? কিন্তু এটা ঘাবলা আছে রে। প্রেয়সীর চিন্তায় কারোর কারোর ঘুম উড়ে যায় গো। অন্তিক সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে বলে, যেমন আমি। অন্তিকের ছায়ার খোঁজে ঘুম উড়ে যাচ্ছে। ওয়েট, ছায়া কোন টিম সাপোর্ট করে? বলবো কেন? খানিক ভাব নিয়ে বলে ধারা। অন্তিক তার গাল দুটোকে টেনে দিয়ে বলে, বল না সোনা, আইসক্রিম খাওয়াবো তোকে। পাক্কা? মাথা উপর নিচ করে অন্তিক। ধারা বুকে হাত গুজে টিভির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, রিয়াল। অন্তিক খুশি হয়ে সঙ্গে সঙ্গে নিজের জার্সির লোগোতে চুমো খায়। হাসি মুখে বলে, একদম মেড ফর ইচ আদার। খেলা দেখাই মনোনিবেশ করলো দুইজনে। শেষ অবধি ম্যাচটা ড্র হলো। জিতলো না কোনো টিমই। অন্তিক আর ধারা ফোনের মাইক্রোফোনটা মুখের সামনে এনেই একসঙ্গে উচ্চস্বরে বলল, দা ভাই, ইউ আর এ জিনিয়ার্স। অশান্ত মন শান্ত করার আর রাস্তা পেল না ছায়া। অশান্ত মনটা শান্ত করার আর কোনো রাস্তা পেল না ছায়া। ম্যাচটা জিতলে হয়তো একটু আনন্দ পেত, তাও পেল না। বাধ্য হয়ে ঘুমিয়ে পড়ল। উঠল বেশ সকাল সকাল। ফোনটা হাতে নিতেই দেখলো অর্ক 5বার কল করেছে। সেই দিকে তাকিয়ে হাসলো ছায়া। তথাকথিত মনের সফট কর্নার থেকে নাম্বারটা সেই লিস্টে ফেলে দিল। যার থেকে একবার দূরে সরে এসেছে তার কাছে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দরজা নক করে রোজকার ন্যায় বল পায়ে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল ছায়া। তবে বলের নিয়ন্ত্রণ রাখতে পারল না ঠিকঠাক। পা থেকে ছুটে পড়ে যাওয়ার আগেই তা ধরে ফেলে এক ব্যক্তি। তখন কেবলই দোতলার অর্ধেক সিঁড়ি অতিক্রম করা হয়েছে। লোকটি বলটা এক আঙ্গুলের সাহায্যে নিয়ন্ত্রণ করে আনলো। ঘুরালো বলটা। পড়ার কোনো লক্ষণই নেই। ছায়া কপাল কুঁচকে তাকায় উক্ত ব্যক্তির দিকে। গতকাল চুরির দায় নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি। নামটা ঠিক মনে পড়ল না। আনন্দ সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল বলটার দিকে। মুহূর্তেই চোখটা সরিয়ে সেটা হাতে নিল। ছায়ার দিকে এগিয়ে দিল বলটা। ছায়া একবার সম্পূর্ণ পরখ করলো আনন্দকে। আজ আর পাঞ্জাবি পরে নেই সে। সাধারণ ছেলেদের ন্যায় শার্ট প্যান্ট পরে আছে। চোখে সেই মাঝারি ফ্রেমের চশমা। চোখ সরিয়ে বলটা হাতে নিল ছায়া। কেমন যেন অপমানিত বোধ করলো। বলটা নিয়ন্ত্রণে রাখতে পারল না। ছায়া পা বাড়াতে যাবে, তখনই আনন্দ বলে ওঠে, বাড়ির মালকিন আপনি? টুলেট দেখলাম নিচতলায়। কোচিং সেন্টারের জন্য আমার অমনি একটা ফ্ল্যাট দরকার ছিল, তাই জিজ্ঞাসা করছি। আমি না, বাড়িটা আমার বাবার। আর এই বিষয়ে কথা বলার জন্য কেয়ারটেকার তো রয়েছে, তার সঙ্গে বরং কথা বলে নেবেন। 2 সিঁড়ি অতিক্রম করে পুনরায় থেমে গেল ছায়া। ঘাড় সামান্য কাত করে বলল, আর শুনুন, বেশি ওভার স্মার্ট সাজার চেষ্টা করবেন না। আনন্দের থেকে কোনো উত্তরের অপেক্ষা করল না ছায়া। চলে গেল নিজের কাজে। ট্রেনিং গ্রাউন্ডে সেমিফাইনাল ম্যাচের আর 1 সপ্তাহ বাকি নেই। তাই নিজের মানসিক অবস্থার কথা ভাবলে এখন আর চলবে না। সম্পূর্ণ মনোযোগ দিতে হবে ট্রেনিংয়ের দিকে। আনন্দ স্বাভাবিকভাবেই কথা বলল আব্দুলের সঙ্গে। কোচিং সেন্টার ভাড়া দিতে তার কোনো সমস্যা নেই। সম্পূর্ণ কোচিং সেন্টার ও বলা চলে না। 3 জন বন্ধু 3টি বিষয় নিয়ে পড়াবে। 3 রুম সেই জন্যই। এছাড়াও আনন্দ থাকবে এই ফ্ল্যাটে। 5 রুমের ফ্ল্যাট। বেশ ভালোই চলে যাবে তার। হর্ষকুঞ্জে আনন্দের আগমন ঘটে বেলা 11টার দিকে। মোহাম্মদপুরের এর দিকে বেশ শুনশান একটা জায়গায় তাদের এই বিশাল বাড়ি। আনন্দ শান্ত রূপে প্রবেশ করে বাড়িতে। দরজা খোলাই ছিল। টেবিলে বসে ব্রেকফাস্ট করছে অন্তিক। ধারা গিয়েছে ট্রেনিংয়ে। তাকে অবশ্য মাঠে দেখেই এসেছে আনন্দ। অন্তিকের কানে হেডফোন। এক হাত নাড়িয়ে মনের আনন্দে গান উপভোগ করছে সে। অন্য হাতে চামচ নিয়ে নাড়াচাড়া করছে। আনন্দ মুচকি হেসে এগিয়ে আসে সেদিকে। এরই মধ্যে আনন্দের দিকে নজর যায় তাদের মা
রুবিনা এবং চাচি আরিফার। তারা কেবলই দোতলার সিঁড়ি দিয়ে নামছিল। এই ছেলে এমন নীরবে বাড়িতে আসে যেন কোনো কাকপক্ষী টের পাওয়ার কোনো উপায়ই নেই। আনন্দ অন্তিকের পাশের চেয়ারটাতে বসে ওর কানের হেডফোনটা এক টানে খুলে ফেলে। অন্তিক ভুরু কুঁচকে তাকিয়ে আনন্দকে দেখে সহসাই অবাক হলো। পরেক্ষণে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি কখন এলে? রুবিনাও ছুটে এলো এরই মাঝে। এগিয়ে এসে আনন্দের কপালে চুমু খেলেন। তার পরিপাটি চুলগুলোর মধ্যে হাত বুলিয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, আমি জানতাম তুমি আসবে। তোমার আব্বুর সাথে বাজি ধরেছিলাম, ঠিকই আমার কথা মিলল। আরিফাও সামান্য এসে আনন্দের পাশে দাঁড়িয়ে বললেন, যে বাধ্যগত ছেলে তোমার, মায়ের এইটুকু আবদার রাখবে না? কতদিন পরে এলে আনন্দ? বেশি দিন না তো কাকিমা, 22 দিন কি বেশি? আনন্দ মুচকি হেসে বলে কথাটা। আরিফা তার প্রতি উত্তরে বলেন, ব্যক্তি আনন্দের সঙ্গে বাড়ির আনন্দ ফিরল 22 দিন পর। দেখো কাণ্ড, একটা জলজ্যান্ত ছেলে দাঁড়িয়ে আছে সামনে, কেউ পাত্তাই দিচ্ছে না। দা ভাই, আমিও চলে যাব এবার, একসাথে থাকবো ভাবছি। বলেই অন্তিক চেয়ারে বসলো। আনন্দ ভুরু নাচিয়ে বলে, মিললে তো আমার প্রেডিকশন। অন্তিক মুখে কিছু না বলে মাথায় হাত দিয়ে সেলুট জানালো। আনন্দ রুবিনার দিকে তাকিয়ে বলে, কোন কোন ডিশ বানাবে বানাও। রুবিনা মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই আনন্দ বলে ওঠে, আর শোনো, বেশি বেশি তেল ঝাল মশলা দিও। কথাটা বলে চোখ সরালো আনন্দ। রবিনার মুখ ভঙ্গি দেখে বদলে গেল মুহূর্তেই। কিছুক্ষণ আনন্দের দিকে তাকিয়ে রইলেন। আরিফা এসে তার কাঁধে হাত দিতেই তিনি স্বাভাবিক হলেন কিছুটা। আনন্দের নজর 3 তলার দিকে যেতেই চোখ মুখটা শক্ত হয়ে আসে তার। তার এমন পরিবর্তন লক্ষ্য করে সেই দিকে তাকাতেই বাকিদের মনেও ভীতি জাগ্রত হয়। চেয়ার থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় আনন্দ, নিচের দিকে তাকিয়ে থাকে। অন্তিক এক নজর রুবিনা আর আরিফার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় নিজেও। আনন্দের সম্মুখে গিয়ে বলতে নেয়, আসলে দা ভাই, রুমের দরজা খুলছে কে? তালা দেওয়া ছিল, চাবি আমার আর আম্মুর কাছে। আম্মু? রুবিনা মাথা নিচু করে বলেন, আমি আটকে দিচ্ছি দরজাটা, তুমি বসো। ঘরে কে ঢুকেছিল? রুবিনা আরিফার দিকে তাকালেন এবার। আরিফা শুকনো ঢোক গিলে বলতে নেয়, একটু শান্ত হও আনন্দ। আমি ঢুকেছিলাম ঘরে। ড্রয়িং রুমে প্রবেশ করে কথাটা বলে ধারা। রুবিনা বিস্মিত হয়ে তাকাতেই ধারা চোখের ইশারায় শান্ত থাকতে বলে তাকে। আনন্দের দৃষ্টি এখনো নিচের দিকে। ধারা তার হাত থেকে পানির বোতলটা টেবিলে রেখে আনন্দের সামনে এসে দাঁড়ায়। দৃষ্টি নামিয়ে বলে, আমি জোর করেছিলাম বড় মাকে, তাই চাবিটা দিল। মিথ্যে কথা বেশি বলা শিখেছ ধারা, তবে তোমার মিথ্যা ধরতে আমার 5 সেকেন্ডও বেশি সময় লাগে না। চোখ তুলে বলল আনন্দ। ধারা এবার অন্যদিকে চেয়ে দৃষ্টিটা লোকানোর চেষ্টা করে অন্তিকের দিকে চোখ যেতে সে ইশারায় বোঝায়, পাকনামি করলি না, সামলাই এবার। রুবিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ঘরটা পরিষ্কার করার জন্য খুলেছিলাম আনন্দ। ধুলো ঝাড়বে কেন? আমি বলেছি? কি হবে ওই ঘরে ধুলো পড়ে থাকলে? যাক, চাবিটা দাও, আমি নিয়ে যাব। কথাটা বলে সিঁড়ির দিকে পা বাড়াতেই ধারা চলে আসে আনন্দের সামনে। অনুরোধের সুরে বলে, মাথা ঠান্ডা করো দা ভাই, রেগে যাওয়ার মতো তো কিছু হয়নি। কিন্তু আচ্ছা, কেউ আর যাবে না ওই ঘরে, কিন্তু চাবি নিয়ে যেতে হবে না তোমায়। তোমার ঠিক কি দেখে মনে হলো আমি রেগে আছি? কারোর সাথে খারাপ ব্যবহার করেছি আমি? ধারা 2 দিকে মাথা নাড়িয়ে বলে, রেগে নেই, তোমার ভয়েস শুনেই তো বোঝা যায় তা। এতদিন পর বাড়িতে এলে, এই নিয়ে আর ভেবো না দা ভাই, প্লিজ। আনন্দ একবার নিজের চশমাটা ঠিকঠাক করে বলে, সরে দাঁড়াও ধারা, তোমার সঙ্গে উঁচু গলায় কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। রুবিনা নিজের আঁচল থেকে চাবিটা খুলে আনন্দের হাতে দিয়ে এলেন এবার। আনন্দ কিছুক্ষণ তাকিয়ে থাকে সেটার দিকে। ধারা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে এখনো। চাবিটা তার দিকে তুলে ধরে আনন্দ, ধারা বেশ অবাক হয়ে তাকায় এবার। আনন্দ কিঞ্চিত হেসে চাবিটা ওর হাতে দিয়ে বলে, আমার অনুমতি ছাড়া একটা ইঁদুরও যেন ওই ঘরে না ঢুকতে পারে। চাবি পেয়ে নিজে থেকে আগ বাড়িয়ে ধুলো ঝাড়তে চলে যাবে না আশা করি। আমার কথাটা মাথায় রাখবে। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সকলে এবার। ধারা মুচকি হেসে মাথা নাড়ালো। অ্যাজ অলওয়েজ তোমার কথা ধারা শুনবে না,
তা হবে না, তা হবে না। চাবি যখন দিয়েছো, এটা যত্ন করে রেখে দিব। আনন্দ কথা বলল না কোনো। সিঁড়ি বেয়ে প্রথমে 3 তলায় গেল, দরজায় তালা লাগিয়ে ফিরে এলো নিজের ঘরে। বারান্দায় অনেকগুলো গাছ লাগানো, যার মধ্যে আনন্দের সবচেয়ে প্রিয় জুঁই ফুল। অনেকক্ষণ বারান্দায় থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে রইল আনন্দ, খেয়াল করল তারা পর্যাপ্ত রোদ পাচ্ছে না। বারান্দার পাশ থেকেই কৃষ্ণচূড়া গাছটা বেড়ে উঠেছে, মারাত্মক সুন্দর লাগছে দেখতে। তবে কৃষ্ণচূড়া গাছটি তার এই সৌন্দর্যের বদলে কেড়ে নিচ্ছে বারান্দায় থাকা টবের গাছগুলোর সৌন্দর্য, ফুলগুলো যথাযথভাবে বেড়ে উঠছে না। বড় গাছটির ছায়ায় ঢেকে আছে তারা। আনন্দ মনোযোগ সহকারে দেখল অনেকক্ষণ। বেশি ছোট টবগুলো এনে বারান্দার অন্য প্রান্তে রাখল, বড় গাছের ছায়া থেকে বাঁচালো এদের। এর দ্বারা অন্য একটা বিষয়ও যেন প্রকাশ পেল, অন্যের ছায়ায় থাকা সর্বদা নিজের জন্য কল্যাণকর নাও হতে পারে। অনেক ভাবনা চিন্তার পর নিজের কম্পিউটারের সামনে এসে বসল আনন্দ। গুগল ড্রাইভে কিছু নোটস রেডি করা আছে। মেইল, পাসওয়ার্ড সবই ভুলে গেছিল আনন্দ। তাই সেগুলো কালেক্ট করাও বাড়িতে আসার আরেকটা কারণ, যদিও সেটা কাউকে বলা হয়নি, বলবেও না। অন্যদিকে আনন্দ নিজের ঘরে যেতেই অন্তিক হাততালি দিতে দিতে ধারার পাশে এসে দাঁড়ায়। আড়মোড়া ভাঙার মতো করে দুহাত সরিয়ে রুবিনার দিকে তাকিয়ে বেশ টেনে বলে, আম্মু, আজ না একটু আনন্দধারা বেশি বইছে কারো মনে। ধারা প্রথমবারের মতো কিছু না বলেই পা বাড়ায় সিঁড়ির দিকে। অন্তিক পিছন থেকে বলে ওঠে, নাচতে যাচ্ছিস ঘরে? এটা ভেবে কত্ত স্পেশাল তুই? ধারা হাসল সামান্য। মাথা ঘুরিয়ে অন্তিকের দিকে নজর রেখে বলে, ভাবতে যাব কেন? জানি তো আমি কতটা স্পেশাল। যাকে আমি শ্রদ্ধা করি তার কাছে বিশ্বাসযোগ্য হওয়াটা এত সহজ নাকি? আর মনে রাখবি, যা কেউ পারে না তা ধারা ঠিকই করে দেখায়। আসলাম ভাই। কথাটা বলে ঘরে প্রবেশ করল ধারা। হাতে এক গ্লাস লেমন মিন্ট। প্রায় ৬-৭ বছর আগের কথা, এসএসসি পরীক্ষার পরবর্তী বন্ধে অনেক শখ করে ধারা রান্নাঘরে ঢুকেছিল। আর কিছু যদিও শিখে উঠতে পারেনি, শিখেছিল কেবল এই ড্রিঙ্ক। সর্বপ্রথম টেস্ট করালো আনন্দকে, শতভাগ আসল রিভিউ পাওয়ার জন্য। আনন্দ টেস্ট করে বলেছিল, খুব ভালো হয়েছে, এখন থেকে মাঝেমধ্যে বানিয়ে খাওয়াবে আমাকে। তখন থেকেই ধারার কাজ আনন্দকে মাঝেমধ্যে এই লেমন মিন্ট বানিয়ে খাওয়ানো। এখন তো আর অত সুযোগ পায় না, তবুও আনন্দ বাড়িতে এলেই তার জন্য এটা তৈরি করে নিয়ে আসে। যথারীতি গ্লাসটা কম্পিউটার টেবিলের উপর রেখে আনন্দর পিছনে চেয়ারে হাত রেখে দাঁড়ালো ধারা। কি করছো? বয়স হচ্ছে বুঝলে। মেইলের পাসওয়ার্ডও ভুলে যাচ্ছি আজকাল। @0@h, এটা না পাসওয়ার্ড? আনন্দ ঘুরে তাকালো ধারার দিকে। ধারা ফিক করে হেসে বলে, এই পাসওয়ার্ড আর না হলেও 7-8 জায়গায় দিয়েছ তুমি। কবে যেন শুনেছিলাম তাই মনে পড়ে গেল। আনন্দ গ্লাসটা হাতে নিয়ে কিছুটা আরাম করে বসে বলে, ওটা নেই, চেঞ্জ করেছি সবগুলো। ধারা ধপ করে বিছানায় বসে পায়ের উপর পা তুলল। থুতনিতে হাত ঠেকিয়ে বলল, ভাবলাম এই পাসওয়ার্ড বলায় গম্ভীর মুখে দুটো ঝাড়ি দেবে। তা না, তুমি এবারেও কিছু বললে না। বেশি প্রশ্রয় দিয়ে কিন্তু মাথায় তুলে ফেলছো দাভাই। লাইফে আরও কি কি যে বলে ফেলি। কথাটা বলতেই হেসে ফেলল ধারা। আনন্দও হাসল সামান্য। গ্লাসটা পাশে রেখে বলল, জীবনে প্রথম দেখলাম কেউ সেধে বকা খেতে চাইছে। বাট প্রশ্রয় একটু দিচ্ছি, এটা সত্যি। কেন দিচ্ছ? বাকিদের সাথে তো এমনটা করো না। মনের মাঝে সুপ্ত আগ্রহ জাগিয়ে জিজ্ঞেস করে ধারা। আনন্দ তার দিকে তাকিয়ে উত্তর দেয়, কারণটা তুমি নিজেই।
ছোট থেকে এত মিষ্টি দেখতে ছিলে, ভাবতাম একটু রেগে কথা বললেই কান্না জুড়ে দেবে। আর এখন ওটাই অভ্যাস হয়ে গেছে, উচ্চস্বরে কথা বেরোয় না তোমার সামনে। এত ক্লিয়ারলি প্রশংসা, আমি তো আনন্দে আত্মহারা। অন্তিকের মতো কথাবার্তা বলবে না। সবাইকে সবভাবে মানায় না। রিয়েলি? আমাকে কিভাবে মানায় তাহলে? গালে হাত রেখে প্রশ্ন করে ধারা। আনন্দ সোজাসাপটা উত্তরে জানায়, এই যেমন মনে এক, প্রকাশে আরেক। অবাক চোখে আনন্দের দিকে তাকায় ধারা। আনন্দ তা দেখে মুচকি হাসে। লেমন মিন্ট পুরোটা শেষ করে বলে, তুমি এমন একটা মেয়ে যে নিজের মনের কথা অতি সহজে প্রকাশ করবে না। হাতে গোনা কয়েকজন মানুষ ব্যতীত সকলের কাছে নিজেকে বিপরীতভাবে প্রদর্শন করবে, ঠিক বলছি না? কিন্তু সত্য কথা এটাই, তোমাকে এইভাবেই মানায়। কত কিছু জানো তুমি, আমার অবাক লাগে মাঝে মধ্যে। এত কিছু ভাবার সময় পাও কি করে? স্মিত হেসে বলে ধারা। আনন্দ চেয়ার থেকে উঠে দাঁড়ায় তখনই। বারান্দার দিকে তাকিয়ে বলে ওঠে, সময়ের অভাব আছে নাকি আমার? অফুরন্ত সময়। তবে সময়ের অভাব বর্তমানে তোমার নিজের। আলসেমি করে যে ট্রেনিং মিস করছো, ফলটা পরেই টের পাবে। এত ভেবো না, ফাইনাল কনফার্ম। এটা আগে থেকেই বলে দিলাম। আর চ্যাম্পিয়ন ভাগ্যে থাকলে এই জায়গাটাতেই তো আটকে আছো। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলে, কনফিডেন্স রাখলে আল্লাহ নিজেই ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন হয়তো। আগে থেকেই সবটা ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছ। তেমনটা ধরলে তো কেউ পড়াশোনা করত না, পরিশ্রম করত না। যা ভাগ্যে আছে এমনি এমনিই হয়ে যাবে। মাথা নিচু করে দাঁড়ায় ধারা। আনন্দ তার কাঁধে হাত রেখে কিছুটা নিচু হয়ে বলে, ভাগ্যের লিখন অ্যাচিভ করার অদম্য ইচ্ছে থাকতে হবে। প্রয়োজনে ওভার কনফিডেন্স দেখাও, কিছু ক্ষেত্রে সেটা জরুরি বলে আমি মনে করি। কনফিডেন্স দেওয়ার জন্য তো তুমি আছোই দাভাই। আমার মোটিভেশন দিয়ে ম্যাচ জিততে পারবে না। তার জন্য নিজেকে খাটতে হবে। মৃদু হেসে মাথা নাড়ল ধারা। আনন্দের কাজ শেষ, কম্পিউটারটা অফ করল এবার। অন্তিক তখনই শীষ বাজাতে বাজাতে ঘরে ঢুকল। পরনে সবুজ রঙের 3/4 প্যান্ট, সঙ্গে লাল টি শার্ট। ঘরে এসেই সে কোমরে হাত রেখে ধারার উদ্দেশ্যে বলে, আমার ইয়েলো ব্রেসলেটটা তুই নিছিস তাই না? ফেরত দে জলদি। ওই খ্যাত মার্কা ব্রেসলেট পরা লাগবে না, অন্য কিছু পর। অন্তিক দ্বিতীয়বার সেটা চেয়ে কথা খরচ করল না। ধারা একবার নিয়েছে যখন, এটা সে শত চেষ্টা করেও ফেরত পাবে না। অন্তিক আনন্দের কাছে এলো এবার, হাসিমুখে বলল, রেগে আছো দাভাই? কেন? অন্তিক নিচের দিকে তাকিয়ে মাথা চুলকালো কেবল। আনন্দ মিটিমিটি হেসে বলে, বিয়ে করে নিয়ে আয়, সামনাসামনি দেখব। ছবি দেখাতে হবে না। তোমার জন্যই তো আটকে আছি দাভাই। নিজে এবার বিয়েটা করে আমাকেও সুযোগ করে দাও। আফটার অল, বড় ভাইয়ের আগে বিয়ে করলে বিষয়টা কেমন হয়ে যায় না? ধারা পিছন থেকে বুকে হাত গুজে বলে, দাভাই, ও কিন্তু এখনো মেয়ে পটাতেই পারেনি। শুধু শুধু তোমায় দোষ দিচ্ছে। আরোরে বেবস, এত টেনশন নিস কেন? এসব আমার জন্য কোনো ব্যাপার? কলার টেনে হহুত অহংকার নিয়ে কথাটা বলল অন্তিক। আনন্দ তার কানটা টেনে ধরে বলে, তাই না? কোনো ব্যাপারই না। কদিন বাদে ভুলেও যেন হেল্প চাইতে না দেখি। ধারা ভুলেও কোনো হেল্প করবে না ওকে। ইভেন বাড়িতে কথা বলার ক্ষেত্রেও যা বলার ও নিজে বলবে। অন্তিক বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে বলে, আমি বড় হয়েছি তো দাভাই, এমন ব্ল্যাকমেইল করার কোনো মানে হয়? ধারা পাশ থেকে এসে অন্তিকের চুলে টান দিল এবার। অন্তিক ছোট ছোট চোখে তাকালো দুজনের দিলে।
এবার হাসতে লাগলো সকলেই, তবে আনন্দের হাসি স্মিত। তাকে দাঁত বের করে হাসতে দেখাটাই বিরল হয়ে দাঁড়িয়েছে। ওদের এভাবে আনন্দে দেখে না মনটা ভরে যায় আমার। খেয়াল করেছ ভাবি, বাকি দুটো ছেলে মেয়েও কত খুশি। আনন্দ আসলেই ওদের গার্জিয়ান, সবার খুশির এক বিশেষ কারণ। স্থির কণ্ঠে কথাটা বললেন আরিফা। দরজার সামনেই দাঁড়িয়ে আছেন তিনি, পাশে রুবিনাও রয়েছেন। আরিফার কথার পরিপ্রেক্ষিতে তিনি মৃদু হাসলেন। তিন ভাইবোনের দিকে তাকিয়ে বললেন, ওদের সবসময় একসঙ্গে দেখতে পেলে কতই না ভালো হতো। জোর করো না ভাবি, যেমন চলছে চলুক। একসঙ্গে না হোক, তবুও আনন্দ যেখানে ভালো থাকে সেখানেই থাকুক। তাহলে তো আরও কথা তুলতে হয় আরিফা। আমার ছেলে যার সঙ্গে ভালো থাকে তাকেও তো ওর কাছে পাঠিয়ে দিতে হয় এবার। রুবিনার কথায় হাসি চওড়া হলো আরিফার। কিছুক্ষণ বাদে মাথা নাড়িয়ে বলেন, তা অবশ্য ঠিক। তবে আমি বলবো, যাদের বিষয় তাদেরই বুঝে নিতে দাও। আমরা আরেকটু অপেক্ষা করলাম না হয়। সম্মতি জানান রুবিনা নিজেও। তাকায় আবারও তিনজনের দিলে। আনন্দধারার মাঝে অন্তিক, দুজনেই তাকে কোনো এক বিষয়ে পচাচ্ছে খুব। তবে রুবিনা নির্দিষ্টভাবে নজর দিলেন দুপাশে দাঁড়ানো আনন্দ এবং ধারার দিকে। অন্তিক ফর্সা বেশি, আনন্দের গায়ের রং তার চেয়ে একটু চাপা। ছেলেদের একটু শ্যামলা হলেই বেশি সুন্দর লাগে, তার পাশে ধারাকে বেশ ভালোই মানায়। যে কেউ দেখে এই জুটিকে সুন্দর বলতে বাধ্য। রুবিনাও মনে মনে একবার আওড়ালেন, মাশাল্লাহ। এইটিসি নয়, ভুলে গেলে আমায়। আমি তো বাবা ভয়ে তোমাকে নকই দিতে পারছি না। না জানি কখন ব্লক খেয়ে বসে থাকি। ছায়া বাড়িতে ফিরেছে অনেকক্ষণ আগে, খেয়ে এসেছে বাইরে থেকেই। একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যেই সোফায় বসে ছিল, হাতে ছিল ফোনটা। অন্তিকের মেসেজটাও সিন করল ছায়া, রিপ্লাই করল না যদিও। সিন যখন করেছ তার মানে ফ্রি আছো আশা করি। ডান হাতের বুড়ো আঙুলটা কাজে লাগিয়ে একটু রেডিওতে ঢোকো। হেডফোন কানে আছে নিশ্চয়ই, একটু ডানে গিয়ে 98। 3 রেডিও ওপেন করে রাখো। ছায়া রাখলো তার কথাটা। 98। 3 রেডিওটা অন করল তখনই। একটা গান শেষ হলো 1 মিনিটের মাথায়। গলা খাকরি দিয়ে পুরুষ কণ্ঠে একটি লোক এবার বলল, আই হোপ আরজে অন্তিককে সকাল থেকে মিস করছো তোমরা। আই নো ব্রো, আই নো দ্যাট। বাট নাও মো হেয়ার। আজকে কথা বলবো একটা নতুন বিষয়ে, টপিকটা ইন্টারেস্টিং। নাম হলো ছায়া। ছায়া বলতে আমরা কি বুঝি? অন্ধকারে ঝাপসা আলোর মধ্যে কিংবা অতিরিক্ত রোদে হাঁটার সময় নিজের যে প্রতিচ্ছবি সামনে দেখতে পাই তাই তো, রাইট? আসলে না, আজকে টপিকটা একটু ভিন্ন। আশেপাশে কিছু মানুষ দেখা যায়, আমি তাদের বলি ছায়া মানব। হুট করেই তাদের দেখা পাওয়া যায়, আবার মুহূর্তেই তারা হারিয়ে যেতে পারে। তোমরা শত খুঁজেও তাদের বাহিরে আনতে পারবে না। কারোর সাথে কথা বলবে না, মেসেজ সিন করে রিপ্লাই দেবে না। লাইক আমি বুঝবই না তার মনে চলছেটা কি। তোমাদের পরিচিত এমন কেউ থাকলে অবশ্যই জানাবে কিন্তু। আর অন্য একটা প্রশ্ন, এই ছায়া নামের মেয়েরা আসলে কেমন হয়? রগজটা খিটখিটে নাকি নরম মনের মানুষ? অ্যান্সার কিন্তু চেক করব আমি। ফিরে আসছি কিছুক্ষণের মাঝে, সঙ্গে নতুন গেস্ট নিয়ে। ততক্ষণ হাইওয়ের ছায়া গানটাই শুনে নাও। আই উইল বি ব্যাক শুন। কণ্ঠটা অন্তিকের, বুঝতে পারল ছায়া। কথাগুলো খারাপ লাগলো না। ভালোই কথা বলতে পারেন। কথা না বলতে পারলে আর যে হতাম কি করে ম্যাম। বাই দা ওয়ে, রিপ্লাই পেলাম অবশেষে। আবার এটাই শেষ রিপ্লাই নয় তো? আনমনে হাসল ছায়া, বিপরীতে লিখল,
জানা নেই। 6 দিন বাদে ম্যাচ, তোমার মেন্টাল স্ট্রেস নিয়ে মাঠে নামবে। যতটা আমি জানি এর ইম্প্যাক্ট অনেকটা। জানেন কি করে ফুটবলার আপনি? নোপ, আমায় দিয়ে ওসব পোষায় না। যদিও আমার পুরো বাড়িটাই ফুটবলে মোড়ানো। ছোটবেলায় খেলতে গিয়ে যে একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, আর ভুলেও সিরিয়াস ভাবে মাঠে নামিনি কখনো। অন্তিকের মেসেজটা দেখে ফিক করে হেসে ফেলল ছায়া। সঙ্গে সঙ্গে আবারও তার মেসেজ, তুমি হাসছো রাইট? অন্তিকের কথায় মানুষ হাসবে না, এটা তো হতেই পারে না। তা মিস টিসি নয়, তোমার মন ভালো করার একটা সুযোগ কিন্তু আমাকে দিতেই পারো। মন খারাপেরা উড়ে পালাবে জাস্ট। বুঝলাম, তা এমন অসাধ্য সাধন করবেন কি করে শুনি। আপাতত আমায় ব্রেক শেষ করতে হবে, গান প্রায় শেষের দিকে। 1 ঘন্টা টাইম দাও, দেন বলছি। আবার হারিয়ে যেও না ছায়ামানবী। অন্তিক ফিরে এলো ঠিক 50 মিনিট পরেই। এবার মেসেজ না করে সোজা কল করল ছায়ার হোয়াটসঅ্যাপে। চোখটা একটু লেগে এসেছিল ছায়ার, ক্লান্ত লাগছে প্রচুর। ফোনটা ভাইব্রেশনে থাকলেও তার হাতেই ছিল, ফলে কল আসার সঙ্গে সঙ্গেই টের পায় সে। অন্তিকের নম্বরটা লক্ষ্য না করেই ফোন রিসিভ করে সে। হ্যালো, কে বলছেন? অন্তিক চেয়ারটা ঘুরিয়ে হেলান দিয়ে বসে বলল, আর যে অন্তিক স্পিকিং ম্যাম। 1 ঘন্টার আগেই চলে এলাম। আপনি ঘুমোচ্ছিলে বুঝি? সরি, তোমার ঘুম ভাঙানোর কোনো ইচ্ছে ছিল না। ছায়া এবার উঠে বসে বালিশটা কোলে নিয়ে বলে, ভেঙেই তো দিয়েছেন, কি বলবেন বলুন। তুমি যা শুনতে চাও তাই বলবো। বলো, তুমি ঠিক কেমন কথা শুনতে চাও? ফানি, সান্ত্বনা, নাকি মোটিভেশন? যদিও শেষেরটা আমি দিতে পারি না। তুমি বললে দাভাইয়ের থেকে শিখে নেব। দাভাই? আরে আমার বড় ভাই আর কি। সে আবার মোটিভেশন দেওয়াতে এক্সপার্ট। তুমি বুঝতেও পারবে না, কিন্তু তার কথা প্রচুর ইম্প্যাক্টফুল হয়ে যাবে। তাই বললাম আর কি, তোমার জন্য একটু মোটিভেশন দেওয়া শিখেই নিলাম। নো থ্যাঙ্কস, তার কোনো প্রয়োজন নেই। আলবাদ প্রয়োজন আছে, আমার মন বলছে। মনের কথা বেশি শুনতে নেই। বাই দ্য ওয়ে, হু আর ইউ? আমাকে চিনলেন কি করে? আমার বিষয়ে এত কিছু জানে, বিষয়টা অদ্ভুত না? কিউরিসিটি, গুড। আমি আবার মানুষের অতি আগ্রহ দেখে চুপ করে থাকতে পারি না। তো মিস ছায়া মেইন রোডের পাশে দাঁড়িয়ে একটা ছেলেকে এতগুলো কথা শোনালেন। শুধু আমি না, আরও অনেকেই কিন্তু অবাক হয়েছে আপনাকে দেখে। বাট আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। অনেক বলতে ধরো 5-6 মাস। তোমার নম্বরটাও তখন থেকেই আছে আমার কাছে। তখন নক দিলে তুমি শিওর রিপ্লাই করতে না। কি করে বুঝলেন রিপ্লাই করতাম না? ওই যে কমন সেন্স। মানুষ নতুন কথা বলার সঙ্গী তখনই চায় যখন সে কথা বলার মতো কাউকে খুঁজে পায় না। কথা বলার কোনো সঙ্গীর প্রয়োজন আমার নেই, রাখতে পারেন আপনি। ভেবে বলছো তো? যারা কারোর সঙ্গে মিশতে চায় না তারা কিন্তু বন্ধুত্ব টিকিয়ে রাখতে জানে। ছায়া কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে, আপনি আমার বন্ধু কবে হলেন মিস্টার আরজে? অন্তিক বলো। নাম ধরে ডাকা আমার পছন্দ। আর বন্ধু, সেটা হতে টাকা তো আর লাগে না। চাইলেই হওয়া যায়। মানুষটা আমি ততটা খারাপ না, একটু হাস্যকর, কিন্তু বন্ধু হিসেবে ভালোই হব। আমি ফোনে ফোনে বন্ধুত্ব করি না কারো সঙ্গে। এন্ড বাই দ্য ওয়ে, আপনার কথাগুলো ভালো লাগলো। আমায় যখন এত আগে থেকেই চেনেন, তাহলে কাল ট্রেনিং গ্রাউন্ডে এসে পড়েন। দেখি আপনি কে, বন্ধুত্ব করা যায় কিনা। জো হুকুম টিসি নয়, কাল দেখা হচ্ছে তাহলে। সামান্য হেসে কল কাটল ছায়া। সে সচরাচর অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে না ঠিকই,
তবে অন্তিক একদম মুখ্যম সময়টাকেই টার্গেট করেছে। সে মানসিক শান্তি চায়, অর্কের মায়া থেকে বেরোতে চায়। এসবে সাহায্য করার মতো একজন বন্ধু পেলে ব্যাপারটা মন্দ হয় না। হর্ষকুঞ্জের পাশেই তৈরি করা হয়েছে তাদের ব্যক্তিগত ফুটবল গ্রাউন্ড। তার পাশে সুইমিং পুল, মাঠে আর্টিফিশিয়াল ঘাস বসানো, দুপাশে গোলপোস্ট। ধারা বসে আছে একপাশে ঘাসের উপর, চুলগুলো খুলে রাখা, ব্যাংস কাটের সঙ্গে 3 স্টেপ দেওয়া চুলগুলো কাঁধের একটু নিচ অবধি যায়। চোখের উপর চুল পড়লে এখন আর অস্বস্তি লাগে না, অভ্যাস হয়ে গেছে। হাঁটু ভাঁজ করল ধারা, দুহাত হাঁটুর উপর রেখে থুতনি ঠেকিয়ে বসল। চোখ বন্ধ করে আনমনে গাইল, একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। কোন ছেলে তোমার মনের আঙিনায় এক্কা দোক্কা খেলে? ধারা চোখ খুলল ধারা, সামনে কাউকে দেখতে পেল না। পিছনে ফিরল এবার। আনন্দ বেশ ধীর পায়ে একটা বল নিয়ে এগোচ্ছে গোলপোস্টের দিকে। চোখে চশমা, গায়ে টি শার্ট জড়ানো ছেলেটাকে দেখে উঠে দাঁড়ালো ধারা। আনন্দ কখন এলো সে বুঝতেই পারল না। গোলপোস্ট অবধি গেল না আনন্দ। ধারার দিকে তাকিয়ে হালকা পায়ে বলটা এগিয়ে দিল তার দিকে। আকস্মিক হলেও ধারা প্রথম টাচেই জালে জোরালো বলটা। আনন্দ মৃদু শব্দে হাততালি দিয়ে তার থেকে কিছুটা দূরত্বে বসে পড়ল। ধারাও নিঃশব্দে বসল ঘাসের উপর। প্রশ্নের উত্তরটা দিল না এখনো। এত রাতে জেগে আছো দাভাই? আনন্দ স্মিত হেসে উত্তর দিল। প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন। কি উত্তর দিব? ওটা তো শুধুই গানের লাইন। হুম। আর আমার ঘুম আসছিল না। আসবো না আর বাড়িতে, ঘুম উড়ে যায়। আমার ঘুমটা যদিও ম্যান্ডেটরি না, বাট তোমার ঘুমোনো উচিত। অভ্যাস বদলাও এবার। বদলাচ্ছি তো, মৃদুস্বরে উত্তর দেয় ধারা। আনন্দের কান অবধি তা ঠিকঠাক পৌঁছায়নি বোধ হয়। কিছু বললে? না তো। আনন্দ চোখ চশমাটা খুলে পাশে রেখে বলে। চোখে কম দেখলেও কানে আমি ভালোই শুনি ধারা। কোন অভ্যাস বদলাচ্ছ? মুচকি হাসল ধারা, আনন্দের দিকে তাকিয়ে বলল, অনেক কিছু। খারাপ অভ্যাস বদলে একটু ভালোর দিকে যাওয়ার চেষ্টা করছি, যা আমার জন্য বেটার। আসলেই বেটার? নিঃসন্দেহে। সবকিছু নিজের ইচ্ছেতে বদলানো যায় না ধারা, ইউ হ্যাভ টু নো দ্যাট। চশমাটা পুনরায় চোখে দিয়ে বলে আনন্দ। 100 বার যায়। তার চাক্ষুষ প্রমাণ আমার সামনে বসে আছে। তুমি যদি মনের মতো করে নিজেকে তৈরি করতে পারো, নিজের ভালোটা বেছে নিতে পারো, তাহলে আমি কেন পারবো না দাভাই? উত্তরটা তোলা থাক, পরে একদিন বলবো। উঠে দাঁড়ায় আনন্দ। কিছুক্ষণ বাহিরের গেইটের দিকে তাকিয়ে থাকে। অন্তিক এখনো ফেরেনি। অধিকাংশ সময় সে রাত করেই বাড়িতে ফেরে। বেশিক্ষণ মাঠে দাঁড়ালো না আনন্দ, বাড়ির ভিতরে চলে গেল। ধারা উঠল না, আরও বেশ কিছুক্ষণ বসে রইল মাঠে। প্রায় 20 মিনিট পর উঠে দাঁড়ায় সে, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সদর দরজার কাছাকাছি যেতেই অন্তিকও চলে আসে সেখানে, বাইক পার্ক করে এলো মাত্র। ধারাকে আসতে দেখে বেশ ভাব নিয়ে বলল, তোর হেল্প আর লাগবেও না আমার। এবার যা করার নিজেই করে নিতে পারবো বুঝলি। জাস্ট দেখতে থাক। ভ্রু বাঁকিয়ে সরু চোখে তাকায় ধারা অন্তিকের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে, দেখছি কি করবি কর। তুই ছায়াকে নিয়ে এ বাড়িতে ঢোকার আগে অবশ্য আমি এ বাড়ি থেকে বের হব। অন্তিক মজার ছলে বলল, আচ্ছা তা কার বাড়িতে যাবি? ঘুরে ফিরে তো এখানেই আসবি। তা নিয়ে তোকে ভাবতে হবে না। নিজের চরকায় তেল দে, সেটাই ভালো হয়। এবার তো বলো, বন্ধুত্ব মঞ্জুর?
পানির বোতলটা খুলে মুখে পানি দিচ্ছিল ছায়া। অন্তিক তার পাশেই দাঁড়িয়ে। তাদের দেখা হলো কিছুক্ষণ আগেই। প্রথম অন্তিকের গেটআপ দেখে হাসি পেয়েছিল ছায়ার। ছেলেটা যে আসলেই জোকার তা আর বুঝতে বাকি রইল না। ট্রেনিং ব্রেকে তার সামনে এসে দাঁড়াতেই হায় হ্যালো না বলে এই প্রশ্ন জুড়ে দেয় অন্তিক। ছায়া হাসে সামান্য, বুকে হাত গুজে বলে, আমার বন্ধুত্ব এক সপ্তাহর বেশি টিকে না, খামোখা সময় খরচ করছেন। টিকিয়ে রাখার দায়িত্ব আমি নিতে পারি ম্যাম। তুম বাস রাজি হো যাও। ছায়া উত্তর দেয় না। অন্তিক হাসিমুখে হাত বাড়িয়ে বলে, ফ্রেন্ডস। কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত মেলালো ছায়া। পুনরায় বলল, যদিও ফ্রেন্ডশিপ টিকবে না জানি, তাও ঠিক আছে। দুজনে কথা বলল প্রায় 5 মিনিট। এরপর আবারও ট্রেনিংয়ে ফিরে গেল ছায়া। আপাতত তার মূল ফোকাস এখানেই। অন্তিক একটু পাশে সরে এসেই ধারাকে মেসেজ করল, ফ্রেন্ডশিপ ডান, বাকিটা জাস্ট সময়ের ব্যাপার। নাচের প্র্যাকটিস এখনই শুরু করে দে। বাসা খালি ছিল, আনন্দ তাই আর দেরি করেনি। দুদিনের মধ্যেই শিফট হয়েছে নতুন ফ্ল্যাটে। বেঞ্চগুলো ঠিক করা হয়নি এখনো। ব্যাচ বন্ধ রেখেছে তাই দুদিনের জন্য। বিকেলের দিকে ইমাদের বাসায় এলো আনন্দ ছাদের চাবি নিতে। সবাইকে নাকি চাবি দেওয়া হয় না, কেবল পুরনো ভাড়াটিয়াদের কাছেই আছে ছাদের চাবি। চাবিটা নিয়ে ছাদে গেল আনন্দ। ফ্রি টাইম এখন। মাস্টার্স কমপ্লিট করেছে সে আরও 4 বছর আগে। বয়সটা এখন প্রায় 29 ছুঁই ছুঁই। কাজ আর কি, এই স্টুডেন্ট পড়ানো। চাইলে স্কুল কিংবা কলেজে চাকরি নিতে পারত, তবে অত রেস্ট্রিকশন এর মধ্যে থাকা পছন্দ নয় আনন্দের। সে স্বাধীনভাবে জীবন কাটাবে। ছাদে এসেই আশেপাশে অনেকগুলো ফুটবল দেখতে পেল আনন্দ। দীর্ঘশ্বাস ছাড়ল আনন্দ। এ তো তার নিজের বাড়ির দ্বিতীয় রূপ। অন্তিক মাঝে মধ্যে বলে, হর্ষকুঞ্জে খাবারের অভাব পড়লেও ফুটবলের অভাব পড়বে না কখনো। আপনি এখানে। কথাটা বলে ছাদে প্রবেশ করল ছায়া। আনন্দ নিজের পাঞ্জাবির পকেটে হাত গুজে তাকায় তার দিকে। আপনার বাড়ির নতুন ভাড়াটিয়া, খবর নেননি হয়তো। আগেও বলেছি, বাড়িটা আমার বাবার। যথেষ্ট ব্যস্ত আমি, এসব নিয়ে খোঁজ নেওয়ার সময় আমার অন্তত নেই। ছায়া ঠিক বুঝতে পারল না লোকটাকে কেমন অদ্ভুত লাগে। একটা বল নিয়ে এদিক ওদিক চলল কিছুক্ষণ। আনন্দের দিকে আর চোখে তাকালো একবার। না, তার এদিকে কোনো নজরই নেই। দুদিন আগের ঘটনা মনে পড়ল, না চাইতেন আবারও ইগো হার্ট হলো ছায়ার। বেশ কঠিন কিছু স্কিল প্র্যাকটিস করল নিজে নিজেই। যেন সে আনন্দকে দেখাতে চাইছে নিজের ট্যালেন্ট। ভালো খেলেন আপনি, দেখেছিলাম একদিন। ছায়ার দিকে একনজর তাকিয়ে বলে আনন্দ। নিজের অহংকার আবারও ফিরে পেল ছায়া। তাচ্ছিল্যের সুরে বলল, ও হ্যালো, আমি জানি আমি কেমন খেলি। আর আপনি এমনভাবে বলছেন যেন কত বোঝেন এই বিষয়ে। টিচার যেহেতু টিচার এর মতোই থাকুন। বেশি ভাব দেখাবেন না আমার সামনে। ছোটবেলায় ফুটবল খেলেনি এমন কোন ছেলে বোধ হয় খুঁজে পাবেন না। মুচকি হেসে উত্তর দেয় আনন্দ। ছায়া নিজের পায়ের বলটা পাঠায় আনন্দের কাছে। চোখের ইশারায় বোঝায়, দেখান তাহলে কেমন খেলেন। আনন্দ বলটা পায়ে রেখে তাকায় একবার ছায়ার দিকে। কয়েক সেকেন্ড চুপ থেকে আরেকবার তাকায় বলটার দিকে। ডান পা থেকে বা পায়ে নেয় সেটা। বাপাই সেটা পিছন থেকে উপরে উঠিয়ে পুনরায় সামনে থেকে তা ব্যালেন্স করে নেয়। বলটা ঘুরে এসেছে ঠিক তার কাঁধের উপর থেকে। কিছুটা অবাক হলো ছায়া, এমন স্টেপ সে নিজেও একবারে করতে পারে না। তবুও নিজের বিস্ময়তা দমিয়ে নিল ছায়া। অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল, বাপায় মেসি ফ্যান নাকি? নেইমার।
বলেই বলটা কিছুটা ঘুরিয়ে ছায়ার দিকে নিক্ষেপ করল আনন্দ। পরমুহূর্তেই ছাদের রেলিংয়ে হাত রেখে অন্যদিকে ঘুরে দাঁড়াল সে। ছায়া কথা বাড়াল না বেশি। আনুমানিক 5 মিনিট ছাদে থেকে নেমে আসতে চাইল সে, তবে আনন্দ এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে ছায়া প্রশ্ন করল, দাঁড়িয়ে আছেন কেন? এমনি। ছাদের দরজা লাগিয়ে যাবেন? একইভাবে দাঁড়িয়ে মাথা নাড়ল আনন্দ। ছায়া নেমে এলো ছাদ থেকে। অহেতুক কথা বলা তার আবার পছন্দ নয়। সেমিফাইনালের ম্যাচ আগামী পরশুদিন। 4 টিমের দুটো ম্যাচেই একই দিনে মিরপুরেই হবে। ফলে বাকি 3 টিমের সকলেই মিরপুরে হাজির হয়েছে। দুটো মাঠে 2 টিম করে প্র্যাকটিস করছে। মিরপুরের সঙ্গে খেলা গুলশানের, আর মোহাম্মদপুরের সঙ্গে অন্য টিম। তাই একই গ্রাউন্ডে ট্রেনিং করছে মোহাম্মদপুর গার্লস এবং মিরপুর উইমেন্স। বলতে গেলে ফাইনালের 2 প্রতিদ্বন্দ্বী এরাই হবে, সকলেই তা আন্দাজ করতে পারছে। 2 টিম ব্যতীত লড়াইটা হবে 2 প্লেয়ারের মাঝে। 2 টিম এরই কি প্লেয়ার ছায়া এবং ধারা। অপরদিকে তাদের একে অপরের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক। একজন অন্যজনকে সহ্য করতে পারে না, এর কারণটা আজও তাদের কেউ বুঝতেই পারেনি। কেন তাদের মধ্যে এই শত্রুতা? উত্তরটা তাদের কারোই জানা নেই। এই যেমন আজকের ট্রেনিং গ্রাউন্ডে মাঠের 2 প্রান্তে 2 দলের মেয়েরা, তাদের কোচ সহ বাকি সকলেই আলাদা। তবে আর চোখে নিজেদের মধ্যে বোঝাপড়া করছে ছায়া এবং ধারা। ফ্রিকিক নিচ্ছে, তাও অন্যজনকে দেখিয়ে বেশ ভাবের সঙ্গে। অথচ তাদের মধ্যে কোনো মিলই নেই। ছায়া সবসময় রোনালদোকে ফলো করেছে, নিজের টিমের স্ট্রাইকার সে। আর ধারা, সে নেইমার ভক্ত, প্লে মেকার অর্থাৎ নাম্বার 10 তার দলের। ধারা বয়সেও ছায়ার চেয়ে বড়, অন্তত 2 বছরের। সে অনার্স কমপ্লিট করেছে কিছুদিন আগে, মাস্টার্সে ভর্তি হতে চায়নি। আর ছায়া সবে অনার্স 2য় বর্ষের ছাত্রী, যদিও পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ নেই। ট্রেনিং গ্রাউন্ডের পাশেই এক নতুন ব্যক্তির আগমন ঘটেছে কিছুক্ষণ আগে, লোকটা স্বয়ং আহরাম সাদিক আনন্দ। তার দিকে ধারার চোখ যায় অনেকটা সময় পরে, ট্রেনিং ব্রেক চলছে তখন। হাত নাড়িয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় সে। পানির বোতলটা পাশে রেখে দ্রুত পায়ে এগিয়ে আসে তার দিকে। কোমরে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, ফাইনালি এলে দাভাই, ডাকবে তো আমাকে নাকি? ব্রেক কতক্ষণ? গম্ভীর গলায় জিজ্ঞেস করে আনন্দ। ধারা পিছনের দিকে একবার তাকিয়ে বলে, আধা ঘন্টা। কেন? 1 ঘন্টার ব্রেক নিয়ে এসো। কথা আছে তোমার সাথে। কিসের কথা? বলবো, আগে কোচের কাছে বলে এসো যাও। আচ্ছা 2 মিনিট দাঁড়াও। কথাটা বলে পিছন দিকে যাওয়া শুরু করে ধারা, নজর না রাখায় ছায়ার সঙ্গে ধাক্কা খায় সে। ছায়ার নজর ছিল ফোনের দিকে, আর ধারা পাশের দিকে কিছু দেখছিল। সুতরাং কারোরই খেয়াল ছিল না সামনের দিকে, তবে তারা নিজেদের ভুল স্বীকার করতে নারাজ। দেখে চলতে পারো না? একসঙ্গে বলে দুজন। ধারা নাক ফুলিয়ে বলে, ইডিয়ট। সামনের দিকে হাঁটা শুরু করে সে। ছায়া পিছন থেকে বেশ আওয়াজ করে বলে, তুমি নিজে ইডিয়ট। কথাটা বলে পাশে তাকাতেই আনন্দের দিকে নজর যায় ছায়ার, কপাল কুঁচকে তাকায় তার দিকে। আনন্দ এখানে কি করছে বুঝে ওঠার আগেই পুনরায় ধারা ফিরে আসে, এগিয়ে যায় আনন্দের দিকে। 2-1টা কথা বলেই দুজনেই মাঠের বাহিরে চলে যায় একসঙ্গে। পাশ থেকে আরেকটা মেয়ে হেঁটে যাচ্ছিল, মিরপুর উইমেন্সে খেললেও ধারার সঙ্গে তার ভালোই সখ্যতা রয়েছে। ছায়া তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, এই শোনো, একটু আগে যেই লোকটা এলো, ধারা চলে গেল তার সঙ্গে মাত্র। কে সে? ওর বয়ফ্রেন্ড নাকি? মেয়েটা হেসে উত্তর দেয়, আরে না, ওর ভাই হয়। আপন ভাই।
না কাজিন অনেক সাপোর্ট করে ওকে, খোঁজ নিতেই এসেছে বোধ হয়। ছায়া চুপ করে যায়। মনটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেল। তার তো নিজের আপন ভাই রয়েছে। কোথায় সে তো একবারও ফোন করে বলে না ভালো করে খেলিস বোন। সপ্তাহে একবার হয়তো কল করে, তাও ফর্মালিটির খাতিরে। ফ্যামিলির একটুখানি সাপোর্ট তো সেও ডিজার্ভ করতো না।